যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হে হে। সকলকে রমজান মোবারক। আমি দৃষ্টান্ত, আর আপনারা দেখছেন দৃশান মোড়। এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের ফুড ব্লগ সিরিজের নতুন একটি ভিডিও। অলরেডি ইন্ট্রো দেখে আপনারা বুঝে গেছেন এই ভিডিওটা কি বিষয় হতে চলেছে। জি হ্যাঁ, এই ভিডিওটা হতে চলেছে জামা মসজিদ কেন্দ্রিক। তো আপনারা জানেন যে আমি কর্মসূত্রে দিল্লি বা নয়ডায় গেছিলাম এবং লাস্টে ফেরার দিন আমি দিল্লিতেই ছিলাম। রমজানের সময় একজন ফুডি যদি দিল্লিতে থাকে এবং সে যদি জামা মসজিদ না যায় তাহলে তার দিল্লি যাওয়াটাই বৃথা, এবং অ্যাজ আ ফুডি বা ফুড লাভার তার মরে যাওয়া উচিত। তার কোনো যোগ্যতাই নেই একজন ফুড লাভার হওয়ার। আমাদের এইবারের প্ল্যান ছিল জামা মসজিদ এলাকাতে গিয়ে আমরা মেনলি 3 ভাগে ব্লগটা করব: ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। কিন্তু এখানে একটাই আমাদের সমস্যা ছিল যে আমরা খুবই কম সময়ের জন্য ছিলাম এবং ওই দিনই আমাদের ট্রেন ধরা ছিল। তো কতটা আমরা এক্সিকিউট করতে পারবো আমরা জানতাম না। কাজেই আমরা কতটা এক্সিকিউট করতে পেরেছি সেটা আপনারা এই ভিডিওতে আগে দেখতে পাবেন। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ দৃশ্যস ফুড মেনিয়া। তো সকাল তখন প্রায় 6:30, ভোর বললেই চলে। এবং দিল্লিতে যেহেতু সূর্যোদয় আমাদের কলকাতার থেকে যথেষ্ট পরে হয়, তো 6:30 মানে তখনও একটু আধটু আপনারা অন্ধকার দেখতে পাবেন। কিন্তু দিল্লিতে এমন একটা জায়গা আছে যে জায়গাটা 24 ঘন্টা লোকে লোকারণ্য থাকে। জি হ্যাঁ, আমি জামা মসজিদ এলাকার কথা বলছি। এবং স্পেসিফিক্যালি আমরা যে সময় গেছিলাম সেটা হচ্ছে রমজান। তো মানুষের ঘনত্বটা ডবল হয়ে যায়, কি ট্রিপলও হয়ে যায়। আমরা সকাল 6:30 নাগাদ গেছিলাম জামা মসজিদ এরিয়াতে, এবং সেখানে আমরা গেছিলাম একটি পার্টিকুলার খাবার খেতে, যেটা হচ্ছে মাটন নেহারি। সো ইফ ইউ আর আ ফুডি অ্যান্ড ইউ আর ইন দিল্লি and still you are not in Jama Masjid to explore the foods, bro, you are an asshole. আজকে আমি চলে এসেছি 7 সকালে, এখন প্রায় 6টা বাজে, দেখে মনে হবে না। এসে গেছি এখানকার মুঘলাই ব্রেকফাস্ট করতে। আমি এখানে একটাই জিনিস খাবো যেটার জন্য জায়গাটা ফেমাস, সেটা হচ্ছে মাটন নাহারি খামিরি রুটি। এবার আমি এখানে এই ভিডিওটাতে নাহারি বা খামিরি রুটির হিস্ট্রিটা নিয়ে কথা বলবো না, কারণ সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি এবং আমার হাতে এবারে টাইম একটু কম আছে, তো আমি তাড়াতাড়ির মধ্যে শ্যুট করার চেষ্টা করছি। সো আজকে আমি যে দোকানে যাব তাদের খামিরি রুটি মাটন নিয়ারি ট্রাই করতে, সেই দোকানটার নাম হচ্ছে আল জোহার, যেটা এখানকার খুবই ফেমাস একটা দোকান। ওই আল জোহার দোকানটা অন্য দোকানগুলোর থেকে একটু এক্সপেন্সিভ, কারণ অবভিয়াসলি ওই অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল স্টাফ, বাট এখানে লো প্রাইসেরও প্রচুর রেস্টুরেন্ট আছে যারা খুব ভালো প্রাইস বা সেম কোয়ালিটি আপনাকে প্রোভাইড করে। তো আমরা এসে গেছি, উই আর হেয়ার ইন আল জোহার। সো চলুন ভেতরে যাবো অ্যান্ড লেটস ট্রাই দেয়ার খামিরি রুটি অ্যান্ড মাটন নিয়ারি। লেটস গো।
আমাদের নাহারি এসে গেছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা কমপ্লিটলি মাটন অ্যান্ড মাটনের রোগান। অয়েল তো অবশ্যই থাকবেই, বাট এটার মধ্যে অয়েলের থেকে বেশি মাটনের চর্বি বা নাল্লির চর্বি অ্যান্ড রোগানের পরিমাণ সব থেকে বেশি থাকে। সো অ্যান্ড দিস ইজ মানে প্রপার স্পাইসি না, দেখতেই যতটা স্পাইসি মনে হয় এটা স্পাইসি হয় না, এটা একটা মিক্সচার হয় স্পাইসি অ্যান্ড সুইটের মধ্যে। সো এটা একটা খুবই সুন্দর একটা টেস্ট দেয়। আমরা নিয়েছি, তোমরা দুজন আছো তো আমরা একটা ফুল প্লেট নিয়েছি। অ্যান্ড নাল্লি মানে কিন্তু আপনারা এক্সপেক্ট করবেন না যে প্রচুর, মানে নিহারিতে এক্সপেক্ট করবেন না প্রচুর মাংস হবে, মানে এটা নাল্লির পিস, সো হাড়ের পরিমাণ বেশি থাকে। অ্যান্ড এটার যে হিস্ট্রি আমি এসব নিয়ে আমি কথা বলছি না এখন যে কেন এটা বাট আবিষ্কার হয়েছিল। বাট দ্য থিং ইজ এইটা একটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার, স্পেসিফিক্যালি ইন উইন্টার অ্যাজ আ ব্রেকফাস্ট। অ্যান্ড এটাকে স্লো কুক করা, সারা রাত ধরে 12 ঘন্টা ধরে এটাকে স্লো কুক করা হয়। সো ইট ইজ আ গ্রেট ফুড অ্যান্ড ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফুড। এই যে রুটিটা, যেটা যে খামিরি রুটি, আর এটা পুরোপুরি ময়দা দিয়ে তৈরি করা হয়। তো জাস্ট এটাকে ছিঁড়ে আপনি এখানে এই যে রোগানটা এটাতে ডুবিয়ে জাস্ট মুখে ঢুকিয়ে দিন, অ্যান্ড you'll feel a blast in your mouth. এর যে মাটনটা মারাত্মক সফট হয়, মানে মারাত্মক সফট হয়। আপনি একটু যদি এটাতে টেপেন তাহলে মাটনটা খুলে বেরিয়ে আসবে, এতটা এটা সফট হয়। স্পেসিফিক্যালি আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কালকে বৃষ্টি হয়েছে দিল্লিতে, সো ঠান্ডার মধ্যে এটা একটা দারুণ ব্রেকফাস্ট ভাই। নাহারি অ্যান্ড খামেরি রুটি দুটোই আমার খাওয়া হয়ে গেছে, অ্যান্ড আই লাভ দ্যাট। এইরকম সফট মাটন আমি খুব কম জায়গাতেই খাই, সফট অ্যান্ড ফ্লেভারফুল, সেটা দারুণ। আর সকালের জন্য একটা দারুণ রেসিপিও এটা। সো আমার দারুণ লেগেছে, আমি এটা আপনাকে সবাইকে রেকমেন্ড করবো। ব্রেকফাস্ট আমাদের এখানেই শেষ। ব্রেকফাস্টে একটাই আইটেম থাকে সচরাচর। এই খাবারটা যথেষ্ট ভারী এবং আপনার পেটকে ভারী করে দেয়, যার ফলে কি হয় আপনাদের অনেকক্ষণ ধরে কিন্তু খিদে পাবে না। অন্যদিকে যেরকম আমি বললাম যে আমাদের লাঞ্চ করারও প্ল্যান ছিল, এবং লাঞ্চে প্ল্যান ছিল আমরা করিমসে যাব বিরিয়ানি খেতে। তো ব্রেকফাস্ট কমপ্লিটেড, এবার আমরা আসবো এখানেই ফেরত লাঞ্চের টাইমে। বাট যেটা প্রবলেম হয়ে গেল সেটা হচ্ছে আমাদের আর্জেন্টলি একটা কাজ পড়ে গেছিল, সো ওই কাজটা করতে যেতে হয়। কিন্তু তারপরে আমরা চেষ্টা করছিলাম যে সেখানে যাব খেতে, বাট তিনটে জিনিস আমাদের সাথে ছিল না। প্রথমত ভাগ্য, দ্বিতীয়ত আমাদের পেট, এবং তৃতীয়ত হচ্ছে সময়। আমাদের ভাগ্যে লেখা ছিল না যে আমরা সেখানে লাঞ্চ করতে যাই, আমাদের পেট সাথে দিচ্ছিল না যে আমরা সেখানে গিয়ে আবার হেভি লাঞ্চ করব, কারণ সকালবেলা অতটা হেভি ব্রেকফাস্ট করার মতো ক্ষমতা বা অভ্যেস কোনোটাই আমাদের নেই। এবং তৃতীয়ত আমাদের হাতে একদমই সময় ছিল না, কারণ আমাদের 4টে মানে বিকেল 4টের ট্রেন ছিল, এবং কাজ কমপ্লিট করতে করতে প্রায় 3:30 বেজে যায়। কিন্তু ভাগ্যক্রমে আমরা ডিনারের জন্য ওই দিনের অপেক্ষা করিনি। আমরা দিল্লি যেহেতু গতকাল মানে একদিন আগে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা করে, তো ওই দিন রাতে গিয়েই আমরা ডিনারটা করে এসেছিলাম। সো আমরা সন্ধ্যেবেলা যখন ডিনার করতে যাই, তো সবার আগে আমরা ভিজিট করেছিলাম জামা মসজিদ। জামা মসজিদ গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে কিছু ইসলামিক বা মুসলিমদের আহ, কাজকর্ম চলছে রিলিজিয়াস, এবং যতদূর আমার জ্ঞান আছে যে ওখানে তারাবি পড়া হচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ মসজিদ দেখলাম। ওই সময়টা জামা মসজিদের জন্য সব থেকে ব্যস্ততম সময়।
আমরা ঠিক করেছিলাম আমরা সেখানে স্টার্টার এবং মেন কোর্স দুভাগে আমাদের খাওয়াটাকে ভাগ করে নেব। তো আপনারা আমাদের ব্রেকফাস্ট দেখলেন, বাট আপনারা যদি দিল্লিতে আছেন রমজানের টাইমে আর এই সময়ে আপনারা যদি সন্ধেবেলা অর্থাৎ সূর্যাস্তের পরে না আসেন অর্থাৎ ডিনারের টাইমে, তাহলে আমার মনে হয় না আপনাদের রমজানের টাইমে জামা মসজিদ আসাটা সার্থক হয়েছে। কারণটা হচ্ছে এই সময়টা অর্থাৎ ডিনারের টাইমে সূর্যাস্তের পরে জামা মসজিদের সব দোকান খোলা থাকে, আর এই সময়টাতেই সব থেকে বেশি ক্রাউড থাকে, আর এই সময়টাই হচ্ছে সব থেকে বেশি ক্রেজি টাইম। প্রচন্ড লোক, চারিদিকে খাবার দাবারের গন্ধ, রান্না হচ্ছে, আর আপনারা অ্যাজ আ ফুডি জায়গাটা এসে লিটারালি হারিয়ে যাবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে কি কি ডিনার ট্রাই করছি। আর আমি ঠিক করেছি এখানে আমি শুধু একটা বা দুটো আইটেম না, মানে ব্রেকফাস্টের মতো না, বরং আমি এখানে প্রথমে স্টার্টার ট্রাই করব, তারপর মেন কোর্সে যাব। এবং স্টার্টারের নাম নিতেই এখানে একটা জায়গা বা একটা আইটেমেরই কথা আমার মাথায় বা ম্যাক্সিমাম মানুষের মাথায় আসে, সেটা হচ্ছে হাজি মোহাম্মদ হোসেন বা হাজি সাহেবের চিকেন ফ্রাই। তো বেসিক্যালি এই দোকানের যিনি প্রতিষ্ঠাতা এবং মালিক হাজি সাহেব বা হাজি মোহাম্মদ হোসেন, তিনি দোকানে এখন নেই, তার ছেলেরা এখন দোকানটা চালাচ্ছে। তো আমরা ভেতরে যাব এবং দেখবো কি অবস্থা। বেসিক্যালি আপনারা যখন এখানে এসে দাঁড়াবেন একটা বিশাল গন্ধ নাকে লাগবে, আর দেখবেন যে এখানে পরপর মুরগি কাটা হচ্ছে, তাদের ম্যারিনেশন চলছে, তাদের ফ্রাই করা হচ্ছে। সো একটা বিশাল বড় ব্যাপার আর কি এখানে। তো আমরা যেহেতু একটু রাত করে এসেছি, তো মোটামুটি একটু ফাঁকা ফাঁকা পেয়েছি, কারণ কাল থেকে রমজান স্টার্ট হচ্ছে, বলতে গেলে এখন থেকেই স্টার্ট হয়ে গেছে, এবং এখন প্রত্যেকটা বাড়ি বাড়িতে তারাবি পড়া হচ্ছে। সো এখন একটু রাশ আওয়ারটা নেই, রাশটা কম আছে, কাজেই আমরা সিট খুব ইজিলি পেয়ে গেছি, নর্মাল টাইমে আসলে যেটা আপনারা পাবেন না। এবং আমরা বসে পড়েছি, অ্যান্ড আমরা 4 জন আছি টোটাল, আর 4 জনের জন্য আমরা একটা গোটা মুরগি বা একটা ফুল চিকেন ফ্রাই অর্ডার করেছি। তো আমাদের এখন চিকেন ফ্রাই এসে গেছে। এবার এইখানে একটা গোটা মুরগিকে টুকরো টুকরো করে কেটে ফ্রাই করে দেওয়া হয়েছে। এবার এইখানে যে চিকেন ফ্রাইটা আছে সেটা অন্যান্য জায়গার লাইক কেএফসি আর অন্যান্য যেরকম আমরা চিকেন ফ্রাই খাই তার থেকে অনেক বেশি আলাদা, কারণ এটা প্রথমত প্রচন্ড ফ্রেশ মাংস, এবং এখানে ওই মাংসটার ওপরে মোটা কোনো লেয়ার নেই, ঠিক আছে, মানে মোটা কোনো ব্যাটারের ক্রিস্পি লেয়ার নেই। এটাতে খুবই পাতলা একটা লেয়ার দেওয়া আছে বেসনের, এবং তার সাথে এনাদের নিজেদের কিছু সিক্রেট মশলা আছে যেটা অনেক পুরনো, কারণ এই সবটাই অনেক পুরনো, এবং তার উপরে আরো এক্সট্রা যে চাট মশলা এগুলো তো আছেই। সো আপনারা দেখতে পারবেন যে এটা খুবই লাইট লেয়ার এবং দারুণ লাগছে দেখতে আর কি। তো ভাই আমি যেহেতু প্রচন্ড পরিমাণে খাদ্য প্রেমী, এবার বেশি কথাও বলতে পারছি না, কারণ আমার সামনে একটা রাখা আছে আর এর গন্ধটা কন্টিনিউয়াসলি আমার নাকের সামনে যাচ্ছে। প্লাস আমার সাথে যারা আছে, যেমন আমার এই পাশের একজন, ইনি কমপ্লিটলি খেয়ে যাচ্ছেন আর কি। সো আমি স্টার্ট করব। আমি নিজের খাওয়াটা সবসময় অল্প দেখানোই পছন্দ করি, খাবারটা দেখাতে পছন্দ করি, বাট নিজের খাওয়ানোটা দেখাতে অতটা পছন্দ করি না। সো আমি এখান থেকে, প্রচন্ড গরম আছে, সো একটুখানি আমি তুলে দেখাবো যে ইট লুকস লাইক দিস, অ্যান্ড একটু যদি নিয়ে দেখি যেটা বোঝা যাচ্ছে প্রচন্ড সফট, মানে বিভৎস সফট, ওয়েল ম্যারিনেটেড। এর ভেতরে টেস্টটা এবং যে ম্যারিনেশনটা ভেতরে ঢুকে যায় মাংসটার, অ্যান্ড মাংসটা প্রচন্ড ফ্রেশ, আর খেতে ভাই দারুণ লাগে। মানে আই লাভ দিস চিকেন ফ্রাই ওয়ে মোর দ্যান কেএফসি অ্যান্ড আদার্স। আমরা সেই চিকেন ফ্রাই খেলাম, অ্যান্ড
আমার সাথে যারা যারা ছিল তারা আঙুল চাটছিল, আমিও চাটছিলাম। খাওয়ার পরে আমরা সেখান থেকে বেরোলাম এবং বেরিয়ে ঠিক তার অপোজিটের দোকানে গেলাম, যেটা হচ্ছে আসলাম বাটার চিকেন। তো আমাদের স্টার্টার কমপ্লিটেড, এবার আমরা যাব আমাদের মেন কোর্স করতে। আর মেন কোর্সের আমাদের সব থেকে ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে আমাদের আসলাম বাটার চিকেন। লেটস গো। তো আসলাম বাটার চিকেন এখানকার সব থেকে ফেমাস দোকানগুলো বা রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা, যাদের সব থেকে ফেমাস ডিশ হচ্ছে বাটার চিকেন, এবং এটা অরিজিনাল বাটার চিকেন, যেখানে আপনি তন্দুরি চিকেনটাকে বাটার বা আপনি মাখনের মধ্যে পাবেন। আমরা সচরাচর যে ধরনের বাটার চিকেন খেয়ে থাকি, যেটা অরেঞ্জ কালারের গ্রেভি হয়, ওটা বেসিক্যালি চিকেন টিক্কা মশালা। ওকে, অরিজিনাল বাটার চিকেন ওই ধরনের হয় না। অরিজিনাল বাটার চিকেন যেভাবে জিনিসটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে তন্দুরি চিকেনকে বা চিকেন কাবাবকে দইয়ের মধ্যে দিয়ে। তো এখানে আপনি সেই স্টাইলটা পাবেন এবং দারুণ খেতে হয়। এবং আসলাম বাটার চিকেনের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এরা সব থেকে ভালো দেখতে বা ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা এই এরিয়া, এবং 3টে ফ্লোর এবং প্রচন্ড পরিমাণে সিটিং ক্যাপাসিটি আছে এখানে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সো এখানে আপনি এলে নিরাশ হবেন না। আমাদের বাটার চিকেন এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি আর বাটার চিকেন। আর যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তন্দুরি চিকেনকে জাস্ট বাটারে টস করে দিয়ে দেওয়া হয়েছে, বাটার অ্যান্ড ক্রিমে। তো এখানে যেভাবে খেতে হয়, যে ধরুন আপনারা 4জন আছেন কি 2জন, যতজনই থাকুন, এখানে দেয়া হয় একটা ডেচকিতে করে, এখানে আমরা গামলা, ছোট ছোট গামলাও করে থাকি, এবং রুটিটা দেবে বাটিতে ছোট ছোট বোলে। এখানে কোনো থালার কনসেপ্ট নেই। যেভাবে আপনাকে খেতে হবে সেটা আপনারা যতজনই আসুন না কেন, আপনারা সেপারেট করতে পারবেন না। সেপারেট করার জন্য আপনাকে আলাদা ডিশ দিয়ে দেওয়া হবে এবং আপনি নিজেরাই এখান থেকে তুলে তুলে সেপারেট করবেন। বাট অন্যান্য রেস্টুরেন্টের মতো যে সুযোগ সুবিধাগুলো এখানে আপনারা সেগুলো পাবেন না, কারণ এটা এখানকার খাবারের বা কুইজিনের স্টাইলই নয়। বেসিক্যালি যেটা আপনারা করবেন যে রুমালি রুটি নেবেন, এখানে একটু চিকেন নেবেন এখান থেকে হালকা করে দিয়ে, একটু এখানে মাখনের মধ্যে মালটাকে চোয়াবেন, ঠিক আছে? মাখনে চুবিয়ে দিলেন, এই দেখতে পাচ্ছেন, এবং এটাকে ডিরেক্ট মুখের মধ্যে দিয়ে দেবেন। তাহলে ফিল করতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। বেসিক্যালি এটা তন্দুরি চিকেন উইথ বাটার। অ্যান্ড ভাই আমার কাছে পার্সোনালি হলো যে ওই যে অরেঞ্জ গ্রেভির যে নর্মাল বাটার চিকেনটা আমরা সব জায়গায় খাই, তার থেকে এটা অনেক মানে ওয়ে সুপিরিয়ার। যদিও এই বাটার চিকেনটাকে অনেকে অনেক অনেক আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে বিক্রি করা হয়। যেমন ধরুন আপনি যদি কলকাতার হ্যাংলা স্টেডিয়ামে যান, তো ওখানে এই জিনিসটাকে দিল্লি 6 চিকেন বলে বিক্রি করা হয়। আবার অনেক রেস্টুরেন্টে এটাকে আফগানি চিকেন বলে বিক্রি করা হয়। সো আলাদা আলাদা নামে আলাদা আলাদা জায়গায় এটাকে বিক্রি করা হয়। আমি পার্সোনালি বাটার চিকেনের বড় ভক্ত, এবং তার মধ্যে থেকে এক্স্যাক্ট যেটা দিল্লি স্টাইল বাটার চিকেন বা অরিজিনাল বাটার চিকেন, যেখানে তন্দুরি চিকেনকে বা চিকেন টিক্কাকে আসল বাটার এবং ক্রিমের মধ্যে টস করে সার্ভ করা হয়, ওই স্টাইল অফ বাটার চিকেনটার আমি ভক্ত আছি। আমরা বাটার চিকেন সেখানে খাই এবং আমাদের 4জনেরই পেট পুরো প্যাকড আপ হয়ে গেছিল। আর জায়গা ছিল না যে ওখানে আমরা অন্য কিছু খেতে পারবো। কাজেই আমরা খুঁজছিলাম জামা মসজিদ এলাকার সব থেকে বিখ্যাত একটি পানীয়, যেটা হচ্ছে মোহাব্বত কা শরবত বা শরবতে মোহাব্বত। আমরা পার্সোনালি যার থেকে খাই তিনি হচ্ছেন টাপাটা মোহাব্বত শরবতওয়ালা, যিনি ওখানকার সব থেকে ফেমাস মোহাব্বত শরবতওয়ালা। কিন্তু তার দোকানটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ তার অরিজিনাল দোকান যেখানে তিনি বসতেন সেখানে তিনি ছিলেন না, তার দোকান, ওই দোকানটা বন্ধ ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি তার লোকেশন শিফট করেছেন, কিন্তু সেটা অনেক লেট হয়ে যায়।
কারণ তার আগেই ওখানে আরো বেশ কিছু শরবতওয়ালা অলরেডি নিজেদের ভিড় জমিয়ে রেখেছিল এবং নিজেরাও নিজেদের একটা জায়গা ক্রিয়েট করে রেখেছিল। তাদের মধ্যে একটি দোকান আমরা গেলাম যেখানে 3 বন্ধু মিলে দোকান চালাচ্ছিল এবং তারা যথেষ্ট ফাঙ্কি ওয়েতে তাদের শরবত পেশ করছিল বা পরিবেশন করছিল। আজকে সকাল থেকে আমরা এত বেশি খেয়ে ফেলেছি যে আমাদের পেটে আর জায়গা নেই যে এক্সট্রা কিছু খাবো। তো আজকের জার্নিটা আমরা এখানেই শেষ করব আমাদের লাস্ট ডিশ বলবো না, লাস্ট ড্রিঙ্ক দিয়ে, যেটা হচ্ছে জামা মসজিদের ফেমাস শরবতে মোহাম্মদ। भाव 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 मोहब्बत का शरबत मोहब्बत से लेती अभी भी हाथ में नहीं देती हाथ में नहीं मुंह में देती देती भाव 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 শরবত খাওয়া হয় এবং ফেরত যাচ্ছিলাম, ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে টাপাটাপ শরবতওয়ালা কোথায় বসে আছে। এক গ্লাস খেয়ে নিয়ে যাবো। সো আমাদের মধ্যে একজন কাকা সেখানে শরবত খেলেন এবং ওভারঅল আমাদের যে জামা মসজিদ ফুড জার্নি সেটা এন্ড হয়। তো আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে প্রায়, এবং এখন প্রায় রাত 1টা বাজে, যেটা এই এরিয়ার এনভায়রনমেন্ট দেখলে বোঝা যাচ্ছে না। এখন বাজে প্রায় রাত 1টা। তো আমাদের অবস্থা খুব খারাপ, আমরা প্রচন্ড টায়ার্ড। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের ওই এলাকাতে আর কোন কোন দোকানের খাবার বেশ পছন্দ সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের জন্য আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।